কিন্তু সমস্ত প্রক্রিয়াটা আমি সেই কারণেই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আমি নিজে এফিডেভিটও করেছিলাম যে মেট্রো ডেয়ারি সরকারি সংস্থা 91 সালে পশ্চিমবঙ্গ সরকারের ফেডারেশন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি এবং ক্যাভেন্টার্স একটা প্রাইভেট অর্গানাইজেশন, এই তিনজনা মিলে এটা গঠিত হয়েছিল। তাতে রাজ্য সরকারের শেয়ার ছিল 47%, এনডিডিবির শেয়ার ছিল 10%, আর কেভেন্টারের শেয়ার ছিল 43%। 43% শেয়ারের যিনি মালিক কেভেন্টার কোম্পানি, তারা এনডিডিবির কাছ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, সেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে 10% শেয়ার তারা কিনে নিয়ে তাদের শেয়ারের পরিমাণ করে দিল 53%। ভালো কথা, কোনো বেসরকারি সংস্থা করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। প্রশ্নটা এসছে এরপর রাজ্য সরকারের যে শেয়ার ছিল 47% শেয়ার, রাজ্য সরকার সেই শেয়ারটা বিক্রি করে দিল। একটা লাভে চলা সংস্থা, যেখানে রাজ্য সরকারের রোজগার হচ্ছিল, সেই লাভে চলা সংস্থাটাকে কেন বিক্রি করে দেওয়া হলো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়, এই লাভে চলা সংস্থাটার পরিচালনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা উচিত ছিল, সেটা না করে রাজ্য সরকার 47% শেয়ার বিক্রি করে দিল মাত্র 85 কোটি টাকায়। আমি মাত্র 85 কোটি টাকার কথা কেন বলছি, তার কারণ রাজ্য সরকারের 47% শেয়ার কেভেন্টার কোম্পানি কিনে নিল 85 কোটি টাকায়, আর এই 47% শেয়ারের মধ্যে 15% শেয়ার তারা সিঙ্গাপুরের একটা কোম্পানি তাকে বিক্রি করলো 135 কোটি টাকায়। মেলেনা বা মেলেন্ডা বলে একটা কোম্পানি। বোঝার চেষ্টা করুন, রাজ্য সরকারের 47% শেয়ার বিক্রি হচ্ছে 85 কোটি টাকায়। কোশ্চেনটা আমার কোথায়? রাজ্য সরকারের 47% শেয়ার বিক্রি হচ্ছে 85 কোটি টাকায়, আর এই 47% শেয়ার যে কিনছে, সে কয়েকদিনের মধ্যে মাত্র 47%-এর 15% বিক্রি করছে সিঙ্গাপুরের কোম্পানিকে। কত টাকায়? 135 কোটি টাকায়। বাকি শেয়ারগুলো তার কবজায় থাকলো। মাত্র 15% শেয়ার বিক্রি করেও সে সরকারকে দেওয়ার যে টাকা, সেই টাকা ছাড়িয়ে সে আরো লাভ করল। এটা কোন যুক্তিতে? সরকারের যারা পদাধিকারী ব্যক্তি ছিলেন, যারা এই শেয়ারটা বিক্রি করেছিলেন কেভেন্টারকে, কোন কারণে, কোন যুক্তিতে, কেন বিক্রি করেছিলেন? কেন সরকারের ঘরে টাকা উঠল না? কেন সরকার ন্যায্য দামে বিক্রি করলো না? প্রশ্ন আমার এইগুলোতে। এবং আমার মনে হয়েছে যে এই টোটাল ডিলটার মধ্যে কোনো আমার সন্দেহের পিছনে কারণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি। সেই জন্য আমি হাইকোর্ট গেছি। দীর্ঘদিন ধরে হাইকোর্টে মামলা চলার পর কোভিডের কারণে দীর্ঘদিন হাইকোর্ট বন্ধ। সিবিআই এবং যে কোম্পানি কিনেছে কেভেন্টার, তাদের কাছে এফিডেভিট চেয়েছে। সিবিআইকে বলে যে আপনারা যদি রাজি থাকেন তাহলে জানাবেন। আমি চাই এটার নিরপেক্ষ একটা তদন্ত হোক,
এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হোক। আমার প্রচণ্ড সন্দেহ আছে যে এই টোটাল ডিলটার মধ্যে একটা বড় ধরনের ঘাপলা, যাকে বলে দুর্নীতি হয়েছে। সিবিআই তাদের অবস্থানটা স্পষ্ট করেছে, যদি হাইকোর্ট বলে তাহলে তারা, হ্যাঁ, নির্ভর করছে হাইকোর্টের বিচারকের উপরে। আমি তো হাইকোর্টে গেছি, আমি তো সিবিআই কাছে যাইনি, আমি হাইকোর্টে গেছি। হাইকোর্টে গিয়ে আমার তথ্য প্রমাণ নিয়ে তাদেরকে বলেছি এটা বিচার হওয়া দরকার। কারণ একটাই, মানুষের সম্পত্তি, মানুষের সম্পত্তি জলের দরে একটা বেসরকারি সংস্থাকে কার স্বার্থ পূরণের জন্য বিক্রি করা হলো, এটা আমার কাছে খুব বড় প্রশ্ন। কারণ এটা মানুষের সম্পত্তি। আবার বলছি, দ্বিতীয় কথা, মেট্রো ডেয়ারি একটা লাভজনক সংস্থা, আমার মাথায় ঢুকছে না এটা লাভজনক সংস্থাকে কেন এইভাবে জলের দরে বিক্রি করা হলো। আপনি বাজারে 1 লিটার দুধ কিনতে যান, কলকাতার বাজারে দেখুন কত দাম, 35-40 টাকা 1 লিটার। মুর্শিদাবাদের একটা দুগ্ধ চাষি 1 লিটার দুধ বিক্রি করে কত পায়? 18 টাকা, 20 টাকা। সরকার বিক্রি করছে, মেট্রো ডেয়ারি বিক্রি করছে কত টাকায়? 30 টাকা, 35 টাকা লিটার। গ্রাম বাংলা দুগ্ধ চাষিরা তার অর্ধেক দামও পাচ্ছে না। কেন কেন এই বৈষম্য? এই দুধকে নিয়ে, দুগ্ধ উৎপাদনকে নিয়ে পশ্চিমবঙ্গে বিপ্লব করা যায়। হ্যাঁ, একদিন ভারতবর্ষের শ্বেত বিপ্লব হয়েছিল, ভারতবর্ষের শ্বেত বিপ্লব হয়েছিল ইন্দিরা গান্ধীর, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেলদের নেতৃত্বে, ত্রিভুবন নারায়ণ প্যাটেলদের নেতৃত্বে। সেই শ্বেত বিপ্লবে কারণে ভারতবর্ষে আমরা দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর হয়েছি। যেমন কৃষি উৎপাদনে আমরা স্বনির্ভর হয়েছি, যাকে বলা হয় সবুজ বিপ্লব, তেমনি দুগ্ধ উৎপাদনে আমরা স্বনির্ভর হয়েছি, যাকে বলা হয় শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন। আজকে সমবায় সংস্থার মাধ্যমে, সমবায় প্রথার মাধ্যমে একটা সংস্থা কত বড় হতে পারে তার সব থেকে বড় প্রমাণ আমুল। আমুল নিজে একটা কোঅপারেটিভ, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড একটা কোঅপারেটিভ, একটা সমবায়, কোনো বেসরকারি কোম্পানি নয়। তারা পৃথিবী জুড়ে বাণিজ্য করতে পারছে। তাহলে সমবায়ের ক্ষমতা এবং দুগ্ধ উৎপাদনের মধ্যে রোজগারের যে সম্ভাবনা, তার পরিমাণ কতটা আপনারা বুঝে যান। সেখানে পশ্চিমবঙ্গে একটা লাভজনক সংস্থাকে কেন এইভাবে বিক্রি করে দেওয়া হলো? এই বিক্রি করার পিছনে কার ইশারা ছিল? কেন? কোন যুক্তি? আমি জানতে চাই। আমি কোনো ব্যক্তি বিশেষকে অভিযুক্ত করতে চাইছি না। আমি বলতে চাইছি না যে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, আমি তা বলতে চাইছি না। কিন্তু তার সরকার প্রমাণ করে দিক এই কেনা বেচায় কোনো দুর্নীতি হয়নি। সেটা নিশ্চয় দিদির কাছে আমার আবেদন থাকবে। আগামী দিনে লগ্নির অন্যতম গন্তব্য বাংলা। দেউচা পাচামি প্রকল্পে 1 লক্ষেরও বেশি চাকরি, শিল্পীদের মধ্যে জমি অধিগ্রহণ নয়, জমিদাতাদের জন্য আকস্মিক প্যাকেজ মিলবে, টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী। দেউচা পাচামি যে কথা বলা হচ্ছে না, বিভিন্ন রাজ্য তারা টেকনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার পর পিছিয়ে যায়। কারণ দেউচা পাচামি যে খনির কথা বলা হচ্ছে, যে সোনালী স্বপ্ন দেখানো হচ্ছে, সেই খনি থেকে কয়লা বার করে লাভজনক কিভাবে হবে তার খবর নাই। কিন্তু ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলোকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা করো, এটা কেউ এগোয়নি। শেষে পশ্চিমবঙ্গকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন দেউচা পাচামির নামে যা দেওয়া হলো, ঢাকের দায়ে মনসা বিক্রি হবে কিনা আমার জানা নাই। কারণ কয়লা উঠানো এবং লাভজনক করা, তার উপরে নির্ভর করবে একটা কয়লা খনির থেকে কয়লা
উত্তোলনের সাফল্য। কয়লা উত্তোলন করতে কত টাকা খরচ জানা নাই, কতদিনে উত্তোলন হবে তা জানা নাই, দাম কত হবে তা জানা নাই, লাভজনক হবে কিনা তা জানা নেই, কিন্তু লক্ষ লক্ষ লোকের চাকরি হয়ে যাচ্ছে। একটা কয়লা খনিতে লক্ষ লক্ষ লোকের চাকরি কি করে হবে বলুন তো? তাহলে তো রানীগঞ্জ থেকে আরম্ভ করে গোটা কয়লা বেল্ট আছে পশ্চিমবঙ্গে, ইসিএল গোটা কয়লা বেল্ট, রানীগঞ্জ থেকে আরম্ভ করে উখরা কাজরা সবই তো কয়লার বেল্ট। সেখানে কটা বেকার যুবকের চাকরি হয়েছে? সবই তো কয়লা খনি এলাকা। লক্ষ লক্ষ চাকরি কিভাবে হবে? যুবকদেরকে বুঝিয়ে বলুন। আমি কোনো ঈর্ষান্বিত এ কথা বলছি না। বেকার যুবকদের চাকরি হলে আমরা ভোট পাই বা না পাই আমরা চরম খুশি হব, কিন্তু মিথ্যা স্বপ্নের ফানুস দেখানো উচিত নয়। কারণ আবার বলছি, দেউচা পাচামির টেকনিক্যাল রিপোর্ট, ফিজিবিলিটি রিপোর্ট কি, লাভজনক হবে কিনা তার তথ্য কি মানুষের কাছে সরকার পেশ করেছে? আমি ডিমান্ড করছি, আমি দাবি করছি। এর ফিজিবিলিটি কি আছে, এর প্রফিটেবিলিটি কি করে আপনি কোথা থেকে আমদানি করছেন, তার টেকনিক্যাল ফিজিবিলিটি কি আছে, তার তথ্য কিন্তু মানুষের কাছে নেই। কিন্তু স্বপ্নের ফানুস উঠছে। লক্ষ লক্ষ চাকরি, লক্ষ চাকরি, এটা কোনো মুয়া নয় উপর থেকে ঝরে পড়বে। বলুন কিভাবে লক্ষ লক্ষের চাকরি হবে? কয়লা উত্তোলন করতে গেলে পার কুইন্টাল কয়লা উঠাতে খরচ কত বলুন, তারপরে তো চাকরি গল্প। অন্য রাজ্যগুলো যখন পিছিয়ে এসছে তখন পশ্চিমবঙ্গের ঘাড়ে তুলে দিয়েছে পাচামি, দেউচা পাচামি। অন্য রাজ্য নিতে চায়নি, এটা অন্য রাজ্যকে অফার করা হয়েছিল, অন্য সংস্থাকে অফার করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ড নিন তার। ঢাকের দায়ে মনসা বিক্রি হবে কিনা আমার সেটা সন্দেহ। পশ্চিমবঙ্গে বিজনেস সামিট, গ্লোবাল বিজনেস সামিট, আবার নতুন করে বাংলার বেকার যুবকদের স্বপ্ন দেখানোর ফেরিওয়ালা হয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার হাজির করছে। এর আগেও গ্লোবাল সামিট হয়েছে, এর আগেও মুকেশ আম্বানি এসেছে, অনেকে এসেছে, বড় বড় শিল্পপতিরা এসেছে। তারা কি করেছে? এসেছে, খেয়েছে, ঘুরেছে, বাড়ি চলে গেছে, 54 পয়সা ইনভেস্ট করেনি। অথচ দিদি বলে দিল কি, প্রথম বিজনেস সামিট দিদি বলল বিনিয়োগ হবে 2,45,000 কোটি। তারপরের বিজনেস সামিট 2,37,000 সম্ভবত হাজার কোটি। তারপরে বলল আরেকটা বিজনেস সামিট 2,30,000 কোটি। চারটে বিজনেস সামিটে মোট দিদির হিসাব অনুযায়ী 12 থেকে 13 লাখ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। 12 থেকে 13 লাখ কোটি টাকা দিদির দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজনেস সামিটের দৌলতে 12 থেকে 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবার কথা। কোথায় বিনিয়োগ হয়েছে দিদি আমাদের জানা। তারপরে স্বপ্ন দেখার, একটা বিজনেস সামিট করা মানে কোটি কোটি টাকা খরচ, প্রচুর আলো জ্বলবে, প্রচুর বাজনা বাজবে। আলো জ্বালানো সহজ, বাজনা বাজানো সহজ, কিন্তু তার থেকে শিল্প কোথায় হবে সেটা কমসে কম জানান, তাহলে আমরা খুশি হব। একটা কথা আছে না, সাউন্ড মাচ, লাইট মাচ, বাট সিগনিফাইজ নাথিং। এগুলো তাই। হল্লা হবে, চিৎকার হবে, চেঁচামেচি হবে, আলো জ্বলবে, গান বাজবে, দিদির গানের রেকর্ড হবে, বাংলার জয়গান হবে, সব হবে, কিন্তু পরিণামে শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে আমাদের। এতদিনের বিজনেস সামিটে তাই ফলাফল। বাজারে বেকারত্বের বাড়ছে, দিদি চাকরি দিতে পারছে না। স্বপ্ন দেখাও, যুবকদের স্বপ্ন দেখিয়ে থামিয়ে রাখো।
এতদিন করেননি কেন? বাজারে বেকারত্ব তো আজ থেকে নয়। পশ্চিমবঙ্গে বেকারত্বের কারণে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের উৎপাদন স্থল হয়ে গেছে। পরিযায়ী শ্রমিক কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে। পরিযায়ী শ্রমিকদের শিল্প পশ্চিমবঙ্গ। পরিযায়ী শ্রমিক ভাড়া করতে পশ্চিমবঙ্গে চলে এসো, এটাই তো পশ্চিমবঙ্গের শিল্প। যখন লক্ষ লক্ষ বেকার যুবক কাজ পাচ্ছে না, এমএ পাস করে, ইংলিশে এমএ পাস করে একটা মহিলা চায়ের দোকান খুলেছে, সেখানে লিখে দিচ্ছে অ্যাডভার্টাইজ, इंग्लिश चाय वाली की दुकान।